আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও কোর জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ এই বৈঠক দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবে। এদিকে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শনিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন সার্জিও কোর। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও কোর সাংবাদিকদের জানান, বাংলাদেশে কৃষি, শিল্প ও আইটি সেক্টরে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। আইটি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমরা উদ্যোগ নেব। বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। পরে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ কোম্পানির 45 জন ব্যবসায়ী। বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কিভাবে ভূমিকা রাখে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিভাবে বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্কের অগ্রাধিকারগুলো বুঝতে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও কোর। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন সার্জিও কোর। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেশের প্রথম সারির ব্যবসায়ীদের একাংশ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সাংবাদিকদের জানান, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশদ আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে প্রাইভেট সেক্টরের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকার কথা জানান মাহদি আমিন। আমদানি রপ্তানি আরও গতিশীল করতে পোর্টগুলোতে সপ্তাহ জুড়ে 24 ঘণ্টা সেবার বিষয়ে আলোচনা হয়েছে, যা শীঘ্রই চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। প্রতিষ্ঠানের যারা কর্ণধার রয়েছেন, ওনাদের একাংশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন এবং সেখানে কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আর একটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবার র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ 3 বিচারক। সঙ্গে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশনের সদস্যরা, আসামি পক্ষের আইনজীবী এবং গুম নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও ছিলেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, বন্দিশালার ভয়াবহতাই প্রমাণ করে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী রূপ। এখানেই বন্দী করা হয়েছিল ব্যারিস্টার আরমান, বিএনপি নেতা সুমন সহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। নাজমুল হাসান সাইমনের ক্যামেরায় জিএম মাহমুদের রিপোর্ট। এটা হচ্ছে একটা সেল ছিল, উনি হ্যান্ডকাপ দিয়ে খোলাতে খুব ডাক দিত। এসব চিত্র ও বর্ণনা আয়নাঘর খ্যাত র্যাবের গোপন বন্দিশালার, যার কোডনেম হাসপাতাল আর অফিসিয়াল নাম টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেল। ব্যবহার হতো আওয়ামী বিরোধীদের দমনে, গুম, নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে। সকালে রাজধানীর উত্তরায় র্যাব 1 এর কার্যালয়ের ভেতরের এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক।
সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী এবং গুম, খুন, নির্যাতনে ভুক্তভোগীদের স্বজনসহ মানবাধিকার কর্মীরা। উনি তো চোখ বাঁধা ছিল, ওনাকে যখন সিঁড়িতে নামাতো যে করে ধাপ ছিল সে ধাপটাও উনি মিলে যায়, এবং ওনাকে নিয়ে বাম সাইডে রাখতো এটাও মিলে যায়, এবং বাম দিকে ওয়াশরুম ছিল এটাও মিলে যায়। তাদের জবানবন্দির উপর বেস করেই কিন্তু আমরা একটু করে কিন্তু পেয়েছি, কারণ পুরো স্থাপনাটা কিন্তু এলোমেলো, ভাঙচুর, দেওয়াল তুলে দেওয়া, আলামত নষ্ট করার একদম সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। পরিদর্শন শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। বলেন, আয়নাঘর কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বাস্তব। এর মাধ্যমেই হাসিনা সরকার ফ্যাসিবাদ কায়েম করে। ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। জনাব সালাউদ্দিন আহমেদকে তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গুম, খুনের মামলাসহ ট্রাইব্যুনালের বিচার কাজ আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে বলেও এ সময় দাবি করেন তিনি। তো এইটি যে কোনো রূপকথার গল্প নয়, এইটি যে চরম বাস্তবতা ছিল, এইটি যে তৎকালীন সরকার এবং তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল, এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। তবে এ বন্দিশালাকে আয়নাঘর বলতে নারাজ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। বলেন, এ নাম পরবর্তীতে তৈরি করা হয়েছে। আয়নাঘর নামের শব্দটার সাথে আমি র্যাবের 7 জন অফিসারের, ডিফেন্ডিং অফিসার, ডিফেন্স লয়ার, আমার মেজ বাবাই 3 জনের ডিফেন্স লয়ার, আমরা 2 জনই এখানে উপস্থিত আছি। টিএফআই আবারও বলছি যে কনসেপ্ট ইজ নট এ প্লেস, এবং র্যাব ওয়াজ নট রেসপন্সিবল ফর দ্যাট। আগামী সপ্তাহে ডিজিএফআই এর গোপন বন্দিশালাও পরিদর্শন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিচারকদের ঘটনাস্থল পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীরাও বলছেন তারাও প্রকৃত চিত্র আদালতের কাছে উপস্থাপন করতে পারবেন। আর এই পরিদর্শনের মাধ্যমে আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা জাতির সামনে উন্মোচিত হলো। জিএম মাহমুদ, র্যাব 1, উত্তরা, ঢাকা। আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে রাজধানীর একটি হোটেলে বেসিক মেডিটেশন ট্রেনিং ফর লিগ্যাল প্রফেশনাল শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাইবার আইন নিয়ে সরকার কাজ করছে, তবে কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা বা কারো কণ্ঠরোধ করার উদ্দেশ্য নেই। ভারতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে সাম্প্রতিক আইনি বা অবস্থানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ভারত নিজেই অনুধাবন করেছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কথা বলতে পারে না। শেখ হাসিনার বিষয়ে পরবর্তী করণীয় কী হবে তা সরকার আইনগতভাবে পর্যালোচনা করবে বলেও জানান তিনি। গুম প্রতিকার এবং প্রতিরোধ আইনের উপরে আরও বেশি কাজ করে আমরা বাজেট সেশনের পরের অধিবেশনে এই পার্লামেন্টে নতুন আইন আনবো। আশা করছি নেক্সট ক্যাবিনেট মিটিং না হলেও তারপর পরের ক্যাবিনেট মিটিংয়ে যাবে, বাট নেক্সট সেশনে এটা আমরা আনবো, এ বিষয়ে আমরা কাজ করছি। একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের 15 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এডিআর সামিটে একথা বলেন। তিনি আরও বলেন, দ্রুত, কার্যকর এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ন্যায় বিচারের জন্য একটি শক্তিশালী কাঠামো নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা আনোয়ার। অনুষ্ঠানে বক্তারা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার প্রসার এবং ন্যায় বিচার ও ব্যবসায়িক আস্থা সুদৃঢ় করার আহ্বান জানান। একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক। দ্রুত, কার্যকর এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে আমরা বাণিজ্যিক ন্যায় বিচারের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করছি। একবিংশ শতাব্দীর বিশ্বায়িত অর্থনীতিতে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীরা নিশ্চয়তা খোঁজেন। তারা এই আশ্বাস চান যে চুক্তিগুলো সম্মানিত হবে, অধিকার সুরক্ষিত থাকবে এবং বিরোধগুলো কয়েক দশকে নয় বরং কয়েক মাসের মধ্যেই নিষ্পত্তি হবে।
গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে একটি মহল গণতন্ত্রের চর্চা না করে রাজপথে নানা চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় কথা বলেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের গণতন্ত্রের ধারাকে রুখে দিতে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে ফটো জার্নালিস্টের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। পরে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের ফটো জার্নালিস্টের তোলা ছবি প্রদর্শন করা হয়। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় লাইসেন্স না থাকায় স্থানীয় বেসরকারি 2টি ক্লিনিক বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারের কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারা শেষ হবেন। যেখানে জোটের দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি, সেখানে ক্ষমতার বাইরে থাকা জামায়াতের জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন জোটে দেখা দিয়েছে ভাঙন। ঐক্যের কর্মসূচি থেকে 2টি দলের সরে দাঁড়ানোর ঘোষণা আর কওমি ঘরানার নতুন ইসলামিক রাজনৈতিক জোট গঠনের গুঞ্জনে ভাঙনের সুর 11 দলীয় জোটে। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জোটের পথ চলার নতুন অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন শরিক দল ও বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্যে যখন ভাঙনের সুর, তখন নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত ক্ষমতাসীনরা। ইতোমধ্যে জামায়াত জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্যদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি দলকে নিয়ে নতুন জোট গঠনের তৎপরতাও বাড়িয়েছে রাজনৈতিক কৌতূহল। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারে প্রতিনিধিত্ব না পাওয়া এবং দীর্ঘ সময় জোটের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক না হওয়ায় বেশিরভাগ শরিক দলের মধ্যে তৈরি হয় অসন্তোষ। তবে সেই দূরত্ব কমানোর বার্তা আসে গত 20 জুলাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামনের দিনে সরকারকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের বিকল্প দেখছে না বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের এই নেতা। পরিস্থিতিটা সামনে আরও জটিল হবে, আরও অনেকে সরকারকে ব্যর্থ করতে চান, এরকম ইঙ্গিত আমরা দেশের ভেতরে দেশের বাইরে থেকে আমরা শুনতে পাচ্ছি। ফলে একলা চলাটা খুবই বিপজ্জনক একটা পথ আর কি। 20 জুলাইয়ের এই শুভেচ্ছা বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার যে উষ্ণতা এবং তিনি যে দায়িত্ব নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, তাতে মনে হলো যে সরকার যুগপথের শরীর রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনের যে চ্যালেঞ্জগুলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, তারা ঐক্যবদ্ধভাবেই তারা আসলে এটাকে চলতে চান। পর্যায়ক্রমে রাজনৈতিক ও প্রশাসনে অন্তর্ভুক্তির মাধ্যমে জোটের শরিক দলগুলোর সঙ্গে সামনের দিনগুলোতেও একসঙ্গে পথ চলা আরও সুদৃঢ় হবে বলছে বিএনপি। একটা সম্মিলিত জোটের মাধ্যমে, সম্মিলিত ইচ্ছার মাধ্যমে বিএনপির নেতৃত্বে একটি জোট ক্ষমতায় এসছে। তো আরও সময় আছে সামনে, নিঃসন্দেহে সরকারে কোথায় কাকে কোন পর্যায়ে দেওয়া যায়, এটাও তো একটা চিন্তা ভাবনার ব্যাপার।
হ্যাঁ, কোন মানুষটা কোন পদের জন্য উপযুক্ত, কাকে কোন জায়গায় দিলে পরে তার স্ট্যাটাসের সাথে মিলবে, মর্যাদার সাথে মিলবে, এভাবে চিন্তা করেই সেটা দেওয়া হবে বা দিয়ে যাচ্ছে সরকার। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যখন ভাঙনের সুর, তখন জোটের শরিক দলগুলোর সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক রাজনৈতিক মাঠে বিএনপি নেতৃত্বাধীন জোটকে আরও শক্তিশালী করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠক। এতে রাষ্ট্রপতির শূন্যপদ, চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল গ্যাসের দাম সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আসলে যে গুলশান যে বিএনপির যে কার্যালয়, চেয়ারপারসন যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু এই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ যে ফোরাম রয়েছে, সেই ফোরামে বৈঠকটি কিন্তু 5:30 নাগাদ শুরু হয়েছে। আমরা আসলে একটি সূত্রে যেটি জানতে পেরেছি, আজকের বৈঠকে কয়েকটি বিষয় আলোচনা থাকলো। যে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যে নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজকে মূলত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কে হচ্ছে আগামী দিনের রাষ্ট্রপতি, সেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ থেকে আসলে যে কিছু নাম প্রস্তাবনা আসলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আসলে যেটি জানতে পেরেছি, 3টি নাম নিয়ে আসলে আজকের যেই ফোরামে আলোচনা হবে। পাশাপাশি আমরা আরেকটি সূত্রে জানতে পেরেছি যে স্থায়ী কমিটির যে সদস্যরা, তারা আসলে পরবর্তী রাষ্ট্রপতি দলীয়ভাবে কাকে সিদ্ধান্ত এনে মনোনয়ন দেওয়ার জন্য সেটি হচ্ছে দলের যে চেয়ারম্যান তারেক রহমানের হাতে মূলত আসলে ছেড়ে দিবেন। আমরা এমনটি জানতে পেরেছি। উনি যাকে আসলে সিদ্ধান্ত দেয় মনোনয়নের জন্য, তিনি হয়তো সেই রাষ্ট্রপতি পদে মনোনয়নটি তুলতে পারবেন। পাশাপাশি আমরা যে নামটি এখন পর্যন্ত আলোচনা আছে, আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে বিএনপির যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর হচ্ছে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ, এছাড়াও খন্দকার মঈন সহ আরও কিছু নাম আসলে আলোচনায় আছে। এই আজকের ফোরামে কিন্তু আরেকটি বিষয়ে আলোচনা আসবে, সেটি হচ্ছে যে সারা দেশে যে আপনারা জানেন যে চট্টগ্রামের মহেশখালী যে টার্মিনালের যে একটি সমস্যাজনিত কারণে সারা দেশে যে গ্যাস সংকট রয়েছে, সেই বিষয়টি আসলে আলোচনা আসবে। পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক দেশের পরিস্থিতি নিয়ে যে সরকারের যে 180 দিনের যে পরিকল্পনা, সেই বিষয়টি আসলে আজকের এখানে বৈঠকের আলোচনা আসবে। মূল কথা, আজকের এই সকল বিষয় ছাড়িয়ে কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি দলীয় পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে একটি সিদ্ধান্ত আসতে পারে। সবার শেষে আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়েই পরবর্তী সংবাদ আসলে জানিয়ে দিতে পারবো যে আজকে যে দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামে যে আলোচনা হয়েছে, সেটা আসলে কাকেই দল রাষ্ট্রপতি হিসেবে আসলে মনোনয়ন করছে। তো এই ছিল গুলশান চেয়ারম্যানের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। টানা 12 দিন ধরে রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প কারখানা সহ গ্যাসের উপর নির্ভরশীল পেশাজীবীদের উপর। আর রান্নার বিকল্প ব্যবস্থা করতে গিয়ে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। মোহাম্মদ সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ রানা। কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় সারা দেশে তীব্র হয়েছে এলএনজি সংকট। ফলে অচল অবস্থা তৈরি হয়েছে শিল্প কারখানাগুলোতে। সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ না থাকায় চালু রাখা যাচ্ছে না ভারী যন্ত্রগুলো। তাই উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্য রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব। মোটামুটি আমাদের 7,500 মতো লোক কাজ করে, তো এতে করে তো আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। কারণ আমাদের বায়াররা যে অর্ডার দিয়েছে, এই অর্ডার তো আসলে টাইম লিমিট করতে পারতেছি না। এদিকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহন চালকদের, তাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। অনেক সময় পেশেন্ট সাপ্লাই দিতে হয়, ওষুধ নিয়ে যাইতে হয়, কিন্তু আমরা ঠিকমতো মার্কেটে পৌঁছাতে পারছি না গ্যাসের কারণে। এই সংকট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গ্যাস নির্ভর পেশার মানুষদের। আমাদের তো মেশিন অটো বন্ধ হয়ে যায় গাইডলাইনে গ্যাস না থাকলে। যেখানে মিটারের ক্যাপাসিটি থাকে 15, সেখানে থাকে 2-1। এই সংকট ধৈর্যচ্যুতি ঘটিয়েছে আবাসিক গ্রাহকদেরও। বিল দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, এটা সরকারের কাছ থেকে আমরা প্রতারণা পাচ্ছি। আমরা এই প্রতারণা থেকে মুক্ত চাই। বিকল্প হিসেবে বাসাবাড়িতে ঝুঁকি নিয়ে মাটির চুলা ব্যবহার করছেন অনেকেই। এই লাকড়ির চুলা দিয়ে রান্না করতেছি, তাই কি করবো, লাকড়ি কাটতেছি। অনেক পরিবার বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের।
মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের নিচে বোমা সদৃশ্য বস্তু পাওয়ার ঘটনায় সৃষ্ট আতঙ্কের অবসান হয়েছে, তবে সেটি কোনো বোমা নয়, বরং একটি সাধারণ জর্দার কৌটা ও পান ছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল হক। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ্য বস্তুটিও কোনো বিস্ফোরক নয়, সেটি ছিল একটি ময়লার বস্তা। এ সময় তিনি সবাইকে গুজব বা আতঙ্কে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিক কিছু দেখতে পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন। পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারি যে কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না। এগুলি ছিল পান, সুপারি, কৌটা এবং অন্যান্য পরিত্যক্ত আবর্জনা। অর্থাৎ মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপার সহ 4 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া নওগাঁ সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাছ বিক্রি করে নওগাঁ থেকে পিকআপে করে বাড়ি ফেরার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে চালক হেলপার ও 2 মাছ ব্যবসায়ী নিহত হন। এদিকে খুলনার দিঘুলিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 2 জন। শুক্রবার রাতে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গেল রাতে রাজশাহীর মোহনপুরে ড্রাম ট্রাকের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক। কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় ছিটকে পানিতে পড়ে সৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌভিক 9 সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, অতীতেও একই প্রতিষ্ঠানে প্যারাসেইলিং দুর্ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। জুলাই গণহত্যার অপরাধে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের আর পুনর্বাসনের কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দেশের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা আর দলের কর্মীদের চাঙ্গা করতে ডিসেম্বরে দেশে আসার ফাঁকা আওয়াজ দিচ্ছে বলেও মনে করেন তিনি। আর ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। দেশের স্বার্থে বিনা কারণে বিরোধী দলকে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। জুলাই ঐক্যের ফাটল ধরলে আবারও আজকে যারা জনগণের ভোটে ক্ষমতায়িত হয়েছে, যারা আজকে বিরোধী দলে রয়েছে, যারা আজকে তরুণদের দল নেতৃত্বে রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে। জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। জুলাইয়ের মতো আরেকটি ঘটনা যদি ঘটে, যেখানে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, সেইখানে যদি আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তি, তারা যদি কোনোভাবে বিজয়ী হয়ে আসে, তাহলেই তারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে বাংলাদেশে। সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অবসরে অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে বর্জ্য শোভাযাত্রা ও ক্লিনিং ডে উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রশাসক আরও বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ, এজন্য পরিচ্ছন্ন রাখতে নিজেদের সচেতন হতে হবে। পরে শাহবাগ থেকে বর্জ্য শোভাযাত্রা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
নির্দিষ্ট জায়গাটায় ময়লা ফেলি, যত্রতত্র ময়লাটা না ফেলি, তাহলে কিন্তু ঢাকা শহর আবর্জনা দেখা যাওয়ার কথা না। যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। পরিষ্কার কথা, যে যে কাজ করবেন সেই কাজ সিনসিয়ারলি করতে হবে, কোনো ফাঁকি দেওয়া যাবে না। সরকার নির্ধারিত হারে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া গ্রহণ এবং হিমাগার ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তারা বলেন 2025 সালে দেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও বিভিন্ন পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় হিমাগার পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে সরকার নির্ধারিত প্রতি কেজি 6 টাকা 75 পয়সা ভাড়ায় আলু সংরক্ষণ করা হলেও ব্যয় বিবেচনায় এ হার প্রতি কেজি 7 টাকা নির্ধারণের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। পাশাপাশি হিমাগার শিল্পকে কৃষি ভিত্তিক শিল্প ঘোষণা, স্বল্প সুদে ঋণ, বিদ্যুৎ বিলে রিবেট এবং আলু চাষিদের জন্য প্রণোদনারও দাবি জানানো হয়। পরিবর্তিত বৈশ্বিক অভিবাসন নীতি, দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধি এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্লামেন্টারিয়ান কসস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন ABM মোশাররফ হোসেন MP। বক্তারা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রামে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC ও প্রাইম ব্যাংক PLCর যৌথ ব্যাংকারুশন্স বিপণন ব্যবস্থাপনা এবং বিক্রয় উত্তর গ্রাহক সেবা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ফয়েজলেক এলাকায় এই কর্মশালার আয়োজন করা হয়, যেখানে প্রাইম ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় জোনের 225 কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান ব্যাংকারুশন্স কর্মকর্তা সালাউদ্দিন মোহাম্মদ বাকি বিল্লাহ, চট্টগ্রাম জোনের ব্যাংকারুশন্স প্রধান ওসমান গনি চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে প্রাইম ব্যাংকের বেশ কয়েকটি বীমা দাবি পরিশোধ করা হয়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।